হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? একাকিনী উপন্যাসের পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগত। চলুন শুরু করা যাক। মুড়ি খাওয়া শেষ হতে না হতেই চিৎকার কানে এলো, এই হেট হেট হেট। বারান্দার শেষ প্রান্তে আসতে না আসতেই ইতিরানী শুনতে পেল কানাই চেঁচাচ্ছে, দিদি ও দিদি, তারা এসে গেছে। বারান্দা থেকে নামতেই ইতিরানী দেখতে পেল দুজন লোক হাতে লাঠি নিয়ে 7টা ছাগল তাড়িয়ে নিয়ে আসছে। ছাগলগুলোর গলার দড়ি পরস্পরের সঙ্গে বাঁধা, তাই কেউ নিজের ইচ্ছে মতো দৌড়ে যেতে চাইলেও সক্ষম হচ্ছে না। কানাই আঙুল তুলে গুনল, 1 2, হ্যাঁ 6টা মাদি আর একটা মদ্দা। দেখে তো বেশ ভালো মনে হচ্ছে। দিদি দেখেছেন? দ্রুত ছাগলগুলোর সামনে এগিয়ে গিয়ে দড়ি ধরে থাকা দুজনের একজনকে ইতিরানী জিজ্ঞাসা করল, এদের কারো কোনো অসুখ নেই তো? না না, কারো কোনো অসুখ নেই, একজন জবাব দিল। আজ সকালে ওদের কিছু খেতে দিয়েছ? যে আগের উত্তরটা দিয়েছিল সে তার সঙ্গীর দিকে তাকালো, কোনো জবাব না পেয়ে মাথা নিচু করলো। ইতিরানী কানাইয়ের দিকে তাকালো, তুমি কি ওদের খাবার এনেছো? না, মানে এরা এলে নিয়ে আসবো বলে ভেবেছিলুম। যাও এক্ষুনি নিয়ে এসো, দাঁড়িয়ে থেকো না, যাও। বেশ চিৎকার করেই কথাগুলো বলল ইতিরানী। তারপর যারা ছাগলগুলোকে নিয়ে এসেছিল তাদের বলল, তোমরা ওদের তাড়িয়ে পাশে যেখানে ছায়া পড়েছে সেখানে নিয়ে যাও, রোদে দাঁড় করিয়ে রেখো না। লোক দুটো দড়ি ধরে টানতেই ছাগলগুলো হাঁটতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে কানাই প্রায় দৌড়ে বেরিয়ে গেল। লোক দুটো ছাগলগুলোকে ছায়ায় নিয়ে গেল। হাতের দড়ি একটা খুঁটির সঙ্গে বাঁধার পর একজন বলল, আমরা কি এখন যেতে পারি? তোমরা চলে যাবে? আমাদের তো থাকতে কেউ বলেনি। ও, এক কাজ করো, ওরা তো আজই এখানে এলো, আমরাও ওদের স্বভাব জানি না। তোমরা যদি ওদের সঙ্গে জায়গাটার পরিচয় করিয়ে দিয়ে বিকেলে ফিরে যাও তাহলে আমাদের খুব সুবিধে হবে, ইতিরানী বলল। দুজন নিজেদের মধ্যে কিছু নিচু স্বরে কথা বলে জানালো তারা দিনটা থেকে যাবে। ছাগলরা যা খেতে ভালোবাসে তা পেট ভরে তাদের খাওয়ানোর পর ইতিরানী বলল, এবার ওদের মাঠের মাঝখানে নিয়ে চলো, গলার দড়িগুলো খুলে দিও না, ওরা পালাতে পারবে না। যেখানে থাকবে সেখানকার ঘাসগুলো ওরা চিনে নিক। এই কথাটা ঠিক বলেছেন, দুজনের একজন বলল। 4টে ছাগলের সঙ্গে দিনের পর দিন কাটানোর অভিজ্ঞতায় এখন কাজে লেগে গেল। ছাগলগুলোর মাঝখানে হাঁটু মুড়ে বসে গলায় হাত দিতেই একজন বেশ আদুরে ভঙ্গি করল। সেটা লক্ষ্য করে পাশে দাঁড়ানো আর একটা ছাগল ঢুস দিয়ে সরিয়ে জায়গা দখল করে তার গলা বাড়িয়ে দিল। লোক দুটো একসঙ্গে হেসে উঠল। একজন বলল, আপনাকে ওদের খুব পছন্দ হয়েছে দিদি। ইতিরানী জানে ছাগল মুখ বন্ধ করে থাকতে পারে না। একটু আগেই অনেকটা খেয়েও এখন কচি ঘাস দেখেই চিবোতে শুরু করেছে। কিছুক্ষণ পরে ইতিরানীর খেয়াল হলো তার নতুন বর ধারে কাছে নেই। সে বিরক্ত হলো, কিন্তু তাকে ডেকে আনতে উদ্যোগী হলো না। দুপুরের স্নান খাওয়ার প্রয়োজনে ঘরে এলো ইতিরানী। এসে দেখতে পেল বিছানার উপর বাবু হয়ে বসে আছে বর। দেখামাত্র তার খুব রাগ হলো, ঝাঁঝিয়ে উঠল সে, এই তোমার কি কোনো ভালো নাম আছে? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল বরের। কয়েক সেকেন্ড পর চোখ খুলে সে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঠোঁট খুলল না। একটু অপেক্ষা করেও কোনো শব্দ শুনতে না পেয়ে ইতিরানী শান্ত গলায় জিজ্ঞাসা করার চেষ্টা করল, দয়া করে নিজের নামটা বলবে? হ্যাঁ, আমার ভালো নাম নাড়ু গোপাল, বলেই গলার স্বর পাল্টে ফেলল বর। তুমি কোথায় ছিলে গো? এরা খুব খারাপ লোক জানো। জবাব না দিয়ে বরের চোখে চোখ রাখল ইতিরানী। আমাকে কেউ খেতে দেয়নি, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু তুমিও আমাকে জিজ্ঞাসা করনি খাবে কিনা। ঠোঁট ফুলালো বর। আঙুল তুলল ইতিরানী, ওঠো, আগে নিজের হাত মুখ ভালো করে ধুয়ে এসো, তারপর কানাইয়ের কাছে গিয়ে খাবার চাইবে, বুঝলে? সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলল বর। খাবার খেয়ে সোজা মাঠে চলে যাবে, কড়া গলায় বলল ইতিরানী। মাঠ? কোন মাঠ? বাড়ির সামনের মাঠ, সেখানে 7টা ছাগল ঘাস খাচ্ছে। তুমি গিয়ে ওদের পাহারা দেবে। যে দুজন লোককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখবে তাদের স্নান খাওয়া করে নিতে বলবে। মাথায় ঢুকেছে? হ্যাঁ। খাট থেকে নেমে পড়ল বর। তারপর যেন মনে পড়ে যাওয়াতেই জিভ কাটল, এমা, আমাদের তো ফুলসজ্জা হলো না। ও ভগবান, চেঁচিয়ে উঠল ইতিরানী। যাবে এখান থেকে, না গেলে এমন শাস্তি দেব যা কোনো দিন ভুলতে পারবে না। মুখে আতঙ্ক ফুটে উঠল বরের, যেন মাথায় কিছুই ঢুকছে না তার।
ইতি ইরানি গম্ভীর গলায় কি হলো জিজ্ঞেস করতেই বর খাট থেকে নেমে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিকেলের রোদ একটু একটু করে মরে এলো। ছাগলগুলোর পেট ভরে যাওয়ায় আর ছোটাছুটি না করে দড়ি বাঁধা অবস্থায় একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। তাদের খুব কাছে বসেছিল বর, তার হাতে গাছের একটা ভাঙা ডাল শক্ত করে ধরা। তার দুটো চোখের মণি যেন স্থির হয়ে ছাগলগুলোকে দেখে যাচ্ছে। যারা ছাগলগুলোকে নিয়ে সকালে এসেছিল তারা এবার বারান্দায় দাঁড়িয়ে থাকা ইতিরানির সামনে চলে এলো। আমরা কি ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে চলে যাব? না, তোমরা যেতে পারো, ইতিরানি বলল। তাহলে টাকাটা একজন শুরু করেও কথা শেষ করলো না। পেছন থেকে এগিয়ে এলো কানাই। আরে, কার কাছে টাকা চাইছো তোমরা? বড়বাবু ছাগল নিয়ে আসতে বলেছিলেন, তাই তো? কি হলো? লোক দুটো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কোনো চিন্তা করতে হবে না, সামনে রবিবার এই বাড়ি জমির মালিক এসে তোমাদের মালিককে ছাগলগুলোর যা দাম তা দিয়ে দেবেন। এখন যাও। শুকনো মুখে লোক দুটো চলে যাওয়ার আগে যে দড়ি দিয়ে ছাগলের দলটাকে বেঁধে এনেছিল সেটা ঘাসের উপর ফেলে দিয়ে গেটের দিকে পা বাড়ালো। কানাই এগিয়ে এসে সেই দড়ি কুড়িয়ে নিয়ে একটা ছাগলের গলায় দড়ির সঙ্গে বেঁধে টানতে শুরু করলো। 7টা ছাগল যেন প্রতিবাদ জানাতেই সমস্ত শক্তি দিয়ে সেই টানের বিরুদ্ধে এক জায়গায় শক্ত হয়ে দাঁড়াবার চেষ্টা করলো। দাঁড়াও, চিৎকার করে বড় বড় পা ফেলে ইতিরানি এগিয়ে এলো। তারপর কানাইয়ের হাত থেকে দড়ি নিয়ে ছাগলদের দড়ির সঙ্গে যে বাঁধন ছিল তা খুলে ফেললো। তারপর মুখ তুলে মদ্দা ছাগলটাকে ঠাউর করে তার পাশে পৌঁছে গেল। মদ্দা ছাগল অন্যদের থেকে স্বাস্থ্যবান হলেও স্বভাবে বোধহয় একটু ভীতু প্রকৃতির। তার গলা থেকে অন্যদের সঙ্গে যে দড়ির বাঁধন রয়েছে তা খুলে নিল ইতিরানি। তারপর হ্যাট হ্যাট শব্দ করে মদ্দা ছাগলটাকে দলের বাইরে বের করে আনলো। মদ্দা ছাগলটা দল ছেড়ে যেতে চাইছিল না। তার গলায় লোক দুটোর ফেলে যাওয়া দড়ি বেঁধে ইতিরানি বরকে বলল, এদিকে এসো। খুব ঘাবড়ে গেল বর, তবু শেষ পর্যন্ত পায়ে পায়ে সামনে এসে দাঁড়ালো। মদ্দা ছাগলের গলায় বাঁধা দড়ির অন্য প্রান্ত বরের হাতে তুলে দিয়ে ইতিরানি বলল, এটাকে টানতে টানতে বাড়ির পেছনে নিয়ে চলো। শুধু এটাকে, ওদের নেবে না? বর জিজ্ঞাসা করলো। যা বললাম তাই করো, ধমকালো ইতিরানি। শোনামাত্র দড়ি ধরে টানতে লাগলো বর। টান অনুভব করতেই সেটা সামনে হাঁটলো একাই। তাকে চলে যেতে দেখে বাকি 6জন ঠেলাঠেলি করে তার পেছনে হাঁটতে শুরু করলো। এখন কেউ ওদের দড়ি ধরে টানছে না, কিন্তু ছাগলগুলো মদ্দা ছাগলের পেছন পেছন হেঁটে চলে এলো বাড়ির পেছনে। কানাই দ্রুত এগিয়ে গিয়ে ভাঙাচোরা ঘরের দরজা হাট করে খুলে দিলেও মদ্দা ছাগল প্রথমে ভেতরে ঢুকতে চাইল না। কানাই তার গলার দড়ি ধরে টেনে ভিতরে নিয়ে গেলে সে বেশ জোরে ডেকে উঠতেই বাইরে দাঁড়ানো সঙ্গীরা হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে গেল। কানাই দরজা বন্ধ করে দিতে দাঁত বার করে হাসল। ব্যাপারটা চুপচাপ দেখছিল ইতিরানি। ওপরের দিকে তাকালো সে। দরজার খানিকটা উপরের দেয়াল ভাঙা রয়েছে। ছাগলগুলোর পক্ষে 6 ফুট উঁচুতে লাফিয়ে বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব হবে না। সে কানাইকে বলল, কালই লোক ডেকে ভাঙা দেওয়াল ঠিক করে দেবে। মাথা নাড়ল কানাই। চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল বর। কানাই বলল, সারা রাত ওরা এখানে থাকবে? একটা মাটির হাঁড়িতে খাওয়ার জন্য জল দিয়ে যাব। দাও, কিন্তু খবরদার কেউ যেন না পালায়। ইতিরানি তার বরের দিকে ঘুরে দাঁড়ালো। তুমি এখানে কি জন্যে দাঁড়িয়ে আছো? না মানে, কথা খুঁজে পেল না বর। যাও, ঘরে গিয়ে বসে থাকো, আদেশের গলায় বলল ইতিরানি। সঙ্গে সঙ্গে মাথা নিচু করে হাঁটতে শুরু করলো বর। ফিনফিনে অন্ধকার যেন মাটির ভেতর থেকেই উঠে এলো উপরে। হালকা মশারির মতো জড়িয়ে গেল এই বাড়ির চারপাশে। মাঠ, গাছগাছালি সেই অন্ধকার মেখে যেন অপেক্ষা করছিল কাঁটা হয়ে। আর তখনই চাঁদ উঠল। ইতিরানির মনে হলো এমন সুন্দর জ্যোৎস্নায় মাখামাখি পৃথিবী সে আগে কখনো দেখেনি। বারান্দায় পা ঝুলিয়ে বসে ইতিরানির খুব ইচ্ছে করছিল গান গাইতে, কিন্তু এমন কোনো গান মনে না আসায় সে শীষ দিল। পরিষ্কার মিষ্টি শীষ, সেটা কানে যেতেই খুব ভালো লাগছিল তার। মাঝে মাঝে শীষ দিচ্ছিল, মাঝে মাঝে থেমে থেমে থালার মতো চাঁদটাকে দেখছিল। কোথাও কোনো শব্দ নেই। গাছে ফিরে আসা পাখিরা অনেক আগেই চুপ করে গিয়েছে। আর একবার একটু শীষ দিয়েই থমকে গেল ইতিরানি। হাত সাতেক দূরে মাঠ থেকে অন্তত 2.5 ফুট উঁচুতে ফনা তুলে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে হিলহিলে সাপ। এর আগে ছাগল চড়াতে গিয়ে দুবার এই ধরনের সাপ দেখেছে সে।
দেখা মাত্র ছাগলগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতো, নড়তেই চাইতো না। এখানে সাপ আছে বলে ঘরের দরজা জানলা বন্ধ করে রাখতে বলেছিল কানাই। এই সাপটার মুখ তার দিকেই স্থির হয়ে আছে, যেন তার সর্বাঙ্গ গিলছে সাপটা। কি করবে বুঝতে পারছিল না ইতিরানী। এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, কিন্তু সাহস হলো না। দরজায় পৌঁছবার আগেই যদি ছুটে এসে সাপটা তাকে ছোবল মারে। পাথরের মতো স্থির হয়েছিল ইতিরানী। একটু পরে সাপটা ফনা গুটিয়ে নিতে দেখল সে। ক্রমশ মাথা নিচু হয়ে গেল সাপটার। তারপর ধীরে ধীরে বারান্দার উপর দিয়ে লম্বা শরীর নিয়ে এগিয়ে আসতে লাগলো। কাঁটা হয়ে শ্বাস বন্ধ করে বসেছিল ইতিরানী। সাপটা তাকে ভ্রুক্ষেপ না করে সোজা দরজার ফাঁক দিয়ে ঢুকে গেল ভেতরের ঘরে। ইতিরানী দেখল সাপের লেজটা ঘরের ভেতরে চলে গেল। সে উঠে দাঁড়ালো। দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দিলে সাপটা আর বাইরে বের হতে পারবে না। কিন্তু তখনই মনে পড়ল বরের কথা। বর ঘরের ভেতরে আছে, কিন্তু কোথায় আছে? খাটে না চেয়ারে? যেখানেই থাকুক, একটা ছোবলেই সাপটা বরকে মেরে ফেলতে পারে। সে চিৎকার করে বরকে ডাকতে গিয়েও থমকালো। চিৎকার করতে গেলে বর যদি ঘাবড়ে গিয়ে দ্রুত চলে আসতে চায়, তাহলে ভয় পেয়ে সাপটা ওকে ছোবল মারবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই সাপের ছোবল খেলে বরের গলা থেকে কোনো শব্দ বার নাও হতে পারে। পায়ে পায়ে দরজার কাছে গিয়ে সেটাকে বন্ধ করতে গিয়েও ঈষৎ ফাঁক রেখে চিৎকার করলো, ঘরে সাপ ঢুকেছে, ভালো করে দেখে তবে পা ফেলে বাইরে চলে এসো। চিৎকার করে কান পাতল ইতিরানী, কিন্তু বরের গলার স্বর তার কানে এলো না। এই, তুমি কি ঘুমাচ্ছ? আবার চিৎকার করলো ইতিরানী। তবু কোনো সাড়া পাওয়া গেল না। এবার কি করবে বুঝতে পারল না ইতিরানী। যদি সাপটা ছোবল মারে তাহলে বর বেঁচে থাকবে না। বর মরে গেলে তাকে বিধবা হতে হবে। কি সর্বনাশ! দিরাগমনের যাওয়া হলো না, ফুলশয্যাও হলো না, অথচ সে বিধবা হয়ে গেল। এটা শ্বশুর কি চোখে দেখবে? নিশ্চয়ই তাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। বললে কোথায় যাবে সে? বিধবা মেয়ে বাপের বাড়িতে ফিরে এলে মা বাবা খুশি হতে পারে না। না, বিধবা হওয়া চলবে না। মরিয়া হয়ে দরজার পাল্লা টেনে ধরে অন্য হাতে শব্দ করে সে আবার চিৎকার করলো, এই, কানের মাথা খেয়েছ নাকি? তা এরপর সাপে তোমাকে খাবে। কি হলো কি? বরের ঘুম ঘুম গলা ভেসে এলো। সাপ ঢুকেছে ঘরে, গোখরো সাপ। বাঁচতে চাও তো ভালো করে দেখে সাবধানে বাইরে বেরিয়ে এসো। ইতিরানী চিৎকার করলো। কয়েক সেকেন্ড যেতে না যেতেই দরজার ভেতর থেকে এত জোরে ধাক্কা আছড়ে পড়ল যে ইতিরানী বারান্দার উপর প্রায় আছাড় খেয়ে পড়ল। ততক্ষণে বাইরে বেরিয়ে এসে বর জিজ্ঞাসা করলো, কই সাপ? কোথায় সাপ? হাত বাড়িয়ে দরজাটা দেখিয়ে চিৎকার করলো ইতিরানী, বন্ধ করো, দরজাটা বন্ধ করো। হকচকিয়ে গেল বর। কি করবে বুঝতে না পেরে ঘরের ভেতরটা উঁকি মেরে দেখল। ততক্ষণে উঠে এসেছে ইতিরানী। দুহাতে সজোরে দরজা বন্ধ করতেই বর বলল, এই ব্যাপার, ওটা খুলে আবার বন্ধ করব? বলতে বলতে হাত বাড়ালো সে। দ্রুত বরের হাত দুটো আঁকড়ে ধরে খানিকটা দূরে টেনে আনতেই বউকে দুহাতে অবলম্বন করে নিজেকে পতন থেকে আটকালো বর। কয়েক সেকেন্ড এই অবস্থায় থাকার পর নিজেকে মুক্ত করতে চাইল ইতিরানী, কিন্তু বরের দুটো হাত তার শরীর এমনভাবে আঁকড়ে ধরে আছে যে সে নিজেকে মুক্ত করতে পারল না। তার শরীর ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ তার মনে হলো, তাকে আঁকড়ে ধরে আছে যে লোকটা, অন্য সময় এমন আচরণ তাকে করতে দেখেনি। লোকটার মুখ তার মুখের উপর নেমে এসেছে। ওর ঠোঁট দুটো তার মুখের বিভিন্ন অংশে বারংবার চেপে বসছে। শেষ পর্যন্ত তার ঠোঁটের সঙ্গে মিলন হতেই ইতিরানীর শরীরের সমস্ত শক্তি লোপ পেয়ে গেল। এই লোকটা যে কিনা তার বর, এখন তাকে একেবারে অন্যরকম দেখাচ্ছে। ওরকম নিরীহ চেহারার মানুষ যে এমন হিংস্র হতে পারে তা কল্পনাও করা যায় না। ওই জ্যোৎস্নায় ভেসে যাওয়া চরাচরে খোলা বারান্দায় একজন অনভিজ্ঞ পুরুষের শরীরের নিচে সে যে ওই রকম নিস্তেজ হয়ে শুয়ে থাকতে পারে তা নিজেও কল্পনা করতে পারেনি ইতিরানী। শেষ পর্যন্ত তার বর যখন কাহিল হয়ে তার শরীর ছেড়ে অন্য পাশে চিত হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো, তখন তার ভয় হলো লোকটা না পাগল হয়ে যায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই উঠে দাঁড়ালো বর। দুহাতে মুখ ঢেকে মাথা নাড়তে লাগলো। তারপর হাত নামিয়ে দৌড়ে বারান্দা থেকে নিচের মাঠে নেমে গেল। পাশ ফিরে শুয়ে লোকটার ছুটন্ত শরীরটাকে চোখের আড়ালে চলে যেতে দেখল।
উঠে বসল ইতিরানী। সমস্ত শরীরে যেন ব্যথা ঢেউয়ের মতো বয়ে গেল। যে ব্যাপারটা একটু আগে ঘটে গেল তার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল না তার। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে এইরকম ঘটনা ঘটে থাকে তা সে দিদির মুখে ফিসফিসানির কথাই শুনেছে। হঠাৎ তার খুব রাগ হলো। কাজটা করার আগে লোকটা তার কাছে একবার অনুমতি চাইল না কেন? নাকি স্বামীদের অনুমতি চাওয়ার প্রয়োজন পড়ে না? বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।